শাসন অবসানের সূচনার দিন আজ। ছাত্র জনতার জুলাই আন্দোলনে যোগ দেয় বিএনপি জামায়াত। গণতন্ত্র সুসংহত করার তাগিদ প্রধানমন্ত্রীর। গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে ছাত্র দলের মোমবাতি প্রজ্বলন। আত্মত্যাগের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয়। ৬ বছরেও আলোর মুখ দেখেনি খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রকল্প। ব্যাহত হচ্ছে ২১ জেলার দন্ত চিকিৎসা সেবা এবং উচ্চতর ডেন্টাল শিক্ষা। এবং বিশ্বকাপের নকআউট পর্বে সুইডেনকে ৩-০ বড় ব্যবধানে শেষ ১৬ নিশ্চিত করল ফ্রান্স। আইভরি কোস্টকে ২-১ গোলে হারালো নরওয়ে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি রচনী রহমান। ২ বছর পূর্ণ হলো ঘটনাবহুল জুলাই অভ্যুত্থানের। ২০২৪ সালের ১ জুলাই রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৭ বছর ধরে চলা আওয়ামী স্বৈরশাসনের পতন হয় ৩৬ দিনের মাথায়। আন্দোলন ঠেকাতে তৎকালীন ক্ষমতাসীনদের চালানো দমন নিপীড়নে প্রাণ যায় হাজারো ছাত্র জনতার। ছাত্র জনতার এই আন্দোলনের সমর্থন জানিয়েছিল বিএনপি জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের আদ্যপান্ত নিয়ে নাসির উদ্দিনের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার সরকার পতনে রূপ নেয়া যে গণ অভ্যুত্থান, তার সঙ্গে মিলেমিশে একাকার অমর এই সঙ্গীত। মোহিনী চৌধুরীর কথায় কৃষ্ণচন্দ্রের সুর করা গানটি ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে এভাবে ভূমিকা রাখবে তা হয়তো ভাবেননি আন্দোলনকারীরাও। পয়লা জুলাই রাজু ভাস্কর্যের সামনে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে ঘোষণা করা হয় শাহবাগে ৩ দিনের অবস্থান কর্মসূচির। তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে ১০ জুলাই সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা করে আন্দোলনকারীরা। ৪ দিন পর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন তারা। কিন্তু সেদিনই কোটা বিরোধীদের রাজাকারের নাতি বলে মন্তব্য করেন ফেসিবাদী তকমা পাওয়া শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনার সেই বক্তব্যের পর ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। ১৫ জুলাই শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকা সমাবেশে যোগ দেন বুয়েট ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনে যুক্ত হয় ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন। এতে সমর্থন জানায় বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল। ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহত হন ৩ শতাধিক শিক্ষার্থী। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। পরিস্থিতি সামাল দিতে ১৭ জুলাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সেদিন রাত থেকে বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। ১৮ জুলাই মীর মুগ্ধ প্রাণ হারালে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে তৎকালীন সরকার। ১৯ জুলাই জারি করা হয় কারফিউ, নামে সেনাবাহিনী। সেদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের ডাক দেয় বিএনপি। ওই দিন সেখানে ভয়াবহ পুলিশি হামলার ঘটনা ঘটে। প্রেস ক্লাবের ভিতর থেকে আটক করে নেওয়া হয় রুহুল কবির রিজভী সহ অনেককে। এদিকে আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামকে আটকের পর ছেড়ে দেয়া হয়। ফের ২৬ জুলাই আটক হন নাহিদ। ২৮ জুলাই রাতে নাহিদ ইসলামকে আটক অবস্থায় জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ানো হয়, কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ২৯ জুলাই শেখ হাসিনাকে ক্ষমা চাওয়া, ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর পদত্যাগ সহ ৯ দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৩০ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রতীক এবং পরদিন মার্চ ফর জাস্টিস পালন করে সংগঠনটি। ১ আগস্ট ডিবি হেফাজত থেকে ছাড়া পান
6 সমন্বয়ক। এর মধ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়। 2 আগস্ট আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশ করে শিল্পী চিকিৎসকরা। পরদিন আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দেন শেখ হাসিনা। প্রত্যাখ্যান করে সেদিন বিকেলেই সরকার পতনের এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম। 48 জন সাবেক সেনা কর্মকর্তা আন্দোলন দমনে সেনাবাহিনীকে ব্যবহারের বিরোধিতা করেন। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সেখান থেকেই শুরু নতুন এক ইতিহাস। জুলাইয়ের 31 আর আগস্টের 5 দিনের রুদ্ধশ্বাস ঘটনাপ্রবাহের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর হয় মানুষ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান, দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এবার গণতন্ত্র সুসংহত করার পালা। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, আজ 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। তিনি বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে এবার। সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। দেশে বিদেশি 20 জনকে হত্যার মধ্য দিয়ে বিশ্বকে নাড়িয়ে দেয়া রাজধানীর গুলশানে হোলি আর্টিজান হামলার ঘটনার 10 বছর পূর্ণ হলো আজ। 2016 সালের 1 জুলাই রাতে একদল তরুণের সেই নৃশংসতার ঘটনায় পুরো বিশ্ব তাকিয়েছিল বাংলাদেশের দিকে। তাদের দমনে নামানো হয়েছিল সেনাবাহিনীও। রাজধানী গুলশান 2-এর 79 নম্বর সড়কের 5 নম্বর বাড়িটি হোলি আর্টিজান বেকারি নামে পরিচিত ছিল সে সময়। ইফতারের পরপর সেখানে ঢুকে নৃশংস হত্যাযজ্ঞ চালায় বাংলাদেশের 5 তরুণ, যারা 90 জিএমবির জঙ্গি বলে অভিহিত করে আইন শৃঙ্খলা বাহিনী। রাতভর সেই উত্তেজনার অবসান ঘটে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে। অভিযানে 5 হামলাকারীও নিহত হয়। 6 বছরেও আলোর মুখ দেখেনি খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রকল্প। অনুমোদন ও প্রশাসনিক নানা প্রক্রিয়া শেষ হলেও শেষ মুহূর্তে এসে এটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বর্তমানে প্রশাসনিক শূন্যতায় প্রকল্পটির ভাগ্য এখন চরম অনিশ্চয়তায়। এতে ব্যাহত হচ্ছে 21 জেলার দন্ত চিকিৎসা সেবা ও উচ্চতর ডেন্টাল শিক্ষা। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। খুলনার লবণচড়ায় 20 একর জায়গা জুড়ে 500 শয্যার হাসপাতাল, 13 তলা একাডেমিক ভবন আর আধুনিক ডিএনএ ল্যাব। কাগজে কলমের স্বপ্নটা ছিল এমনই, কিন্তু দীর্ঘ 6 বছরেও তা ফাইলবন্দি দশা থেকে বের হতে পারেনি। উল্টো বাস্তবায়নের আগেই এখন বন্ধ হতে চলেছে খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রকল্পটি। 2021 সালে শুরু হওয়া সম্ভাব্যতা জরিপ, তবে 2023 এবং 2025 সালে একের পর এক সভার বেড়াজালে আটকে যায় এর অগ্রগতি। ফলে স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সাধারণ মানুষ। খুলনায় ডেন্টাল কলেজের অনুমতি হয়েছে এবং এখানে একজন প্রিন্সিপালও নিয়োগ দেওয়া আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো অগ্রগতি নেই। ডেন্টালের যে সুযোগ সুবিধা আছে স্বল্প মূল্যে পাওয়া যাবে। শুধু চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষই নন, উচ্চতর ডেন্টাল শিক্ষার স্বপ্ন নিয়ে বছরের পর বছর অপেক্ষায় থাকা মেডিকেল শিক্ষার্থীরাও পড়েছেন চরম হতাশায়। মেধাবী শিক্ষার্থীগুলো ডেন্টালের প্রতি আগ্রহী হচ্ছে, তাদের বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য তারা হয়তো বাইরের শহরে যে পড়তে পারছে না, যার জন্য তাদের পড়াটা থেমে থাকছে। শিক্ষার্থীরা আছে, এরা ভালো একটা ডিগ্রিও নিতে পারবে, মানুষের সেবা করতে পারবে, সাধারণ যে রোগীগুলো আছে তারাও ট্রিটমেন্টটা পাবে। অনুমোদন হওয়া সত্ত্বেও যে স্টুডেন্টরা এখনো ভর্তি হতে পারছে না, এটা অবশ্যই দুঃখজনক। সকলের দাবি আমাদের খুলনা মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট যাতে দ্রুত চালু করা হয়। সব প্রশাসনিক ধাপ ও গ্যাজেট প্রকাশের পর এভাবে প্রকল্প ঝুলে থাকায় ক্ষুব্ধ খুলনা সুশীল সমাজ ও নাগরিক নেতারা দ্রুত সময়ের মধ্যে অবকাঠামোগত যে প্রবলেম আছে সেটি সলভ করে এবং অর্থ সংকট যেটা আছে সেটা অনুমোদন দিয়ে যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে এটি চালু করা। প্রকল্পটি একনেকে পাশ করা সম্ভব হবে বলে জানান প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ। এটা ডিজি অফিস থেকে সার হলে সহজ খুব দ্রুতই সেটা মন্ত্রণা হয়ে পরিকল্পনা কমিশনে গেলে এটা আবার পিএসসি মিটিং হয়ে একনেকে পাশ হয়ে যেতে পারে। হতাশার মেঘ কেটে খুলনাবাসীর স্বপ্নের এই ডেন্টাল হাসপাতাল আলোর মুখ দেখবে, এমনটাই প্রত্যাশা সবার। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।
দীর্ঘদিন দেখভালের অভাবে বেহাল নারায়ণগঞ্জের শহীদ জিয়া হল। একসময় যেখানে নিয়মিত নানা অনুষ্ঠান দেখত হল ভর্তি দর্শক, আজ তা ময়লা আবর্জনা স্তূপ আর পথশিশু এবং মাদক সেবীদের আস্তানা। চারপাশের দেয়াল কোনো মতে টিকে থাকলেও নেই ছাদ। চুরি হয়ে গেছে বৈদ্যুতিক পাখা সহ নানা সরঞ্জাম। দ্রুত এই হলকে আধুনিকরণের দাবি স্থানীয়দের। আজমির ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। 1978 সালের 10 মার্চ নারায়ণগঞ্জের চাষারায় প্রায় 60.5% জায়গায় টাউন হল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1981 সালে সেই ভবনের উদ্বোধন করেন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার এবং নামকরণ করেন শহীদ জিয়া হল নামে। সেই সময়ে সবচেয়ে আধুনিক মিলনায়তন হওয়ায় এখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকত। নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই হলের নাম বদলানোর চেষ্টা করা হয় বারবার। মামলা ও আদালতের আদেশ থাকায় সারা দেশে পারলেও নারায়ণগঞ্জে শহীদ জিয়া হলের নাম বদলাতে পারেনি বিগত ফ্যাসিস্ট সরকার। শহীদ জিয়া হলের নামটি তারা মুছতে পারেনি একটি মাত্র কারণ, যে মামলার কারণে, যেহেতু আদালতের আদেশ ছিল, তখন তারা নিরুপায় হয়ে এটারে জরাজীর্ণ দেখাইয়া পরিত্যক্ত ঘোষণা করায়। স্থানীয়রা জানান, এই মিলনায়তন না থাকার কারণে সাহিত্য, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন বঞ্চিত হয়েছে। দ্রুত এই হলকে আরও আধুনিক করে নির্মাণ করার দাবি জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের এই সুন্দর শহরটার মধ্যে সুন্দর এই জিয়া হলটা মধ্যমণি আমাদের যেখানে এখানে বড় একটা বিল্ডিং হোক। আমরা চাই এটা সংস্কার করা হোক এবং আমরা যেন আবার এরকমভাবে অনুষ্ঠান করতে পারি। অতি দ্রুত যেন এই জিয়া হলটি সংস্কার এবং পুনর্নির্মাণ করে আধুনিক রূপে সুসজ্জিত করে দেয়। শহীদ জিয়া হলকে আধুনিক কমপ্লেক্স ভবনে রূপান্তর করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। এটা নিয়ে সরকার খুব পজিটিভলি চিন্তা করছে এবং আমরা আশা করি যে এটা সকল প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ করে আমরা হয়তো এটা আগামী যে অর্থ বছর, সেই অর্থ বছরের মধ্যে নির্মাণ কাজের সূচনা করতে পারবো। আবারও হলভর্তি দর্শকের উপস্থিতিতে জিয়া হলের মঞ্চ আলোয় ঝলমলে হয়ে উঠবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 2024 জুলাই গণ অভ্যুত্থানে নিহত, আহত ও নির্যাতিতদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শীর্ষক মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে ছাত্রদল। এতে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন নুরুল আফসার দৃষ্টি। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে একে একে জ্বলে ওঠে শত শত মোমবাতি, আলোয় ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মরণে এই আয়োজন। শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ রাব্বি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 142 জন নেতা, কর্মী ও সমর্থক শহীদ হয়েছে, সেই সকল শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বলের কর্মসূচি পালন করে থাকে। এই শেখ হাসিনা পাখির মতো গুলি করে আমাদের বিভিন্ন শিক্ষার্থীদেরকে এবং বিভিন্ন আন্দোলনকারীকে হত্যা করেছে। বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই আত্মত্যাগের চেতনাকে ধারণ করেই ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা। জুলাইয়ের চেতনা আমরা দেখি, বাংলাদেশে কোন জুলাই ব্যবসা আমরা হতে দেব না, কারণ এই আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। যারা এই অত্যাচার, নির্যাতন, গুম খুনের জন্য দায়ী, তাদের বিচার করতে হবে এই বাংলার মাটিতে। এই মোমবাতির আলো শুধু শ্রদ্ধার প্রতীক নয়, এটি গণতন্ত্র ও ন্যায় বিচারের প্রত্যয়ের প্রতীক বলে জানান বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। জুলাইয়ের শহীদদের স্মৃতি আমাদেরকে আলোকিত করবে, আমাদেরকে প্রজ্বলিত করবে, আমাদেরকে প্রেরণায় উদ্দীপ্ত করবে, অন্যায়ের বিরুদ্ধে আবার কোনো নতুন সংগ্রামে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস তুলে ধরতে এ ধরনের কর্মসূচি খুবই প্রয়োজন বলে মনে করেন তিনি। দীর্ঘ 17 বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে। নুরুল আফসার দৃষ্টি, মোহনা সংবাদ, ঢাকা।
বড় ধরনের রদবদল ছাড়াই পাশ হলো জাতীয় বাজেট। কাল থেকে হবে কার্যকর। মঙ্গলবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে পাশ হয় বিএনপির সরকারের প্রথম বাজেট। আর এর মধ্য দিয়ে দেশের অর্থনীতির রূপরেখা চূড়ান্ত হলো। করবতি সহ কয়েকটি শুল্ক কাঠামোতে আংশিক পরিবর্তন করা হয়েছে। আর মধ্যবিত্তদের স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে 25,000 টাকা। মনিরুল ইসলামের প্রতিবেদন। বাজেট উপস্থাপনের পরপরই সংসদে সরব হয় বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ, রাজস্ব আহরণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা। আলোচনা শেষে কণ্ঠভোটে পাশ হলো বিএনপি সরকারের প্রথম বাজেট। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বিল উত্থাপন করার পর কণ্ঠভোটে তা পাশ হয়। অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ হলো। আর এর মধ্য দিয়ে শুরু হলো নতুন অর্থ বছরের যাত্রা। আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো আয় ব্যয়ের সরকারি পরিকল্পনা। এরপর শুরু হবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ অনুমোদিত বরাদ্দের উন্নয়ন ও পরিচালন কার্যক্রম বাস্তবায়ন। 26-27 অর্থ বছরের পরিচালন উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 748,91,62,হাজার টাকা। বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে থাকছে না বাধ্যতামূলক টিন। কিছু ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর প্রস্তাবিত আগাম কর প্রত্যাহার সহ শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশের ওপর বিদ্যমান 20% কর হার বহাল রাখা হয়েছে। এছাড়া জমি ও ফ্ল্যাটের প্রকৃত মূল্য প্রদর্শনের নতুন বিধান বাতিল করা হয়েছে। সোনা বিক্রিতে মূলধনী কর 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের আমদানি শুল্কে রেয়াত দেয়া সহ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং শিল্প খাতের কর সুবিধায় সংশোধন আনা হচ্ছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের কর হার 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। তবে 9,38,000 কোটি টাকার বিশাল এই বাজেট বাস্তবায়নের সফলতা নির্ভর করবে রাজস্ব আহরণ, ব্যয় স্বচ্ছতা নিশ্চিত এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের উপর। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। যান্ত্রিক ত্রুটি ও বৈশ্বিক পরিস্থিতির কারণে প্রায় 3 মাস বন্ধ রয়েছে বরগুনা রামতলির জনপ্রিয় কৃষি রেডিও 98.8 FM। এতে উপকূলের প্রায় 5 লাখ মানুষ কৃষি ও আবহাওয়া বিষয়ক জরুরি তথ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নির্ভরযোগ্য তথ্যের অভাবে চরম উদ্বেগ নিয়ে দিন কাটছে স্থানীয় কৃষক ও জেলেদের। রেডিও স্টেশনটির চালু নিয়ে আশার বাণী শোনাতে পারেনি এর দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক। তবে এই বিষয়ে ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করার কথা জানান স্থানীয় সংসদ সদস্য গোলাম হায়দার স্বপনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। 2012 সাল থেকে উপকূলীয় জনপদে তথ্যের বাতিঘর ছিল কৃষি রেডিও 98.8 FM। বর্তমানে নানা সমস্যায় নীরব এই স্টেশনটি। গত 7 এপ্রিল থেকে কৃষি তথ্য সার্ভিসের এক নির্দেশে হঠাৎ থমকে যায় এর সম্প্রচার। বরগুনা ও পটুয়াখালীর বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষের কাছে এই রেডিওটি ছিল পরম বন্ধু। আধুনিক দ্বিতল ভবন নির্মাণ শেষ হলেও রহস্যজনক কারণে চলতি বছরের শুরু থেকেই কাজে ধীর গতি দেখা দেয়। আর এখন যান্ত্রিক ত্রুটি ও বৈশ্বিক পরিস্থিতির কারণে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় এর কার্যক্রম। এফএম রেডিওটা থাকার কারণে হয়তো কিছুক্ষণ পরপর মোবাইলে চালু করিয়া শুনতে পারতাম এগুলো যে আবহাওয়া কী অবস্থা নাকি, এই জন্য শুনে অনেক সময় আবহাওয়া খারাপ হলো কুলে বেরতে পারতাম। এখন তো আর পাইতেছি না। রেডিও বন্ধের সবচেয়ে বেশি সংকট প্রান্তিক কৃষক ও জেলেদের, বিশেষ করে সঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস না পাওয়ায় ঝুঁকি বাড়ছে। সরকারের দ্বারা আমাকে একটা আবেদন রইল যেন রেডিওটা খোলার জন্য অনুরোধ করলাম আর কি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর পেতে স্টেশনটি চালু করা জরুরি বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এই অঞ্চলের কৃষক এবং যারা জেলে আছেন
যারা মাছ ধরতে নিয়মিত যান, পাশাপাশি ঘূর্ণিঝড় আবহাওয়ার প্রতিকূলতার যদি পূর্বাভাস পেয়ে থাকেন তাহলে তারা সঠিক সময়ে তাদের বাড়িতে ফিরতে পারবেন, তাদের জানমালের ক্ষতি হবে না। আশা করি কৃষি মন্ত্রণালয় তথা কৃষি তথ্য সার্ভিস এই রেডিওটাকে আবার যদি সচল করতে পারে তাহলে এলাকার মানুষ উপকৃত হবে। স্টেশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক বৈশ্বিক পরিস্থিতির অজুহাত দিলেও দ্রুত সমাধানের কোনো আশ্বাস দেননি। এই রেডিওর উপস্থাপনার কারণে আমাদের জেলে সমাজ এবং এখানে যারা কৃষক সমাজ আছে তাদের একটা বড় উপকার হইতো, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে। এই রেডিওটা থাকলে আমাদের জন্য ভালো হয় অবশ্যই, যে এটা জেলে সমাজ এবং কৃষক সমাজ উভয়ের জন্যই ভালো হয়। তবে স্থানীয় সংসদ সদস্য বলেন স্টেশনটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। অনেক কিছুই নলেজে নেই, আমি যে সব জানি এমন, কারণ আমি সর্বপ্রথম জনপ্রতিনিধি। তবে এ ব্যাপারেও আমি দেখবো যে আসলে এ ধরনের আমাদের পক্ষ থেকে কোনো করণীয় আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রেও কার্যকরী পদক্ষেপ ইনশাআল্লাহ নেওয়া হবে। সকল সমস্যা কাটিয়ে প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আবারও বেজে উঠবে 98.8 FM এর সুর, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তারের আদালতে এই মামলার রায় ঘোষণা করা হবে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুল্কা সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে মামলার রায় ঘোষণার তারিখ 2 দফা পরিবর্তন করে 1 জুলাই নির্ধারণ করা হয়। 4 বছর ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে নিহত শিশুর পরিবার অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে। মেহেরপুরের গাংনী পৌর এলাকায় দুর্ভোগের এক নাম ছিল গৃহস্থালী বর্জ্য, যা পরিবেশ দূষণের বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে পৌর কর্তৃপক্ষের উদ্যোগেই সেই বর্জ্য থেকে তৈরি করা হচ্ছে জৈব সার। এতে একদিকে যেমন কমছে আবর্জনার স্তূপ, তেমনি কৃষকরাও পাচ্ছেন স্বল্প মূল্যে পরিবেশ বান্ধব সার। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। বর্জ্য মানেই দুর্গন্ধ আর পরিবেশ দূষণ, এই সনাতন ধারণাকে ভুল প্রমাণ করে মেহেরপুরের গাংনী পৌরসভা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শহরের বিভিন্ন বাসাবাড়ি, বাজার ও প্রতিষ্ঠানের জৈব বর্জ্য সংগ্রহ করে তৈরি করা হচ্ছে কম্পোস্ট সার, যা স্থানীয় কৃষকদের মাঝে রাসায়নিক সারের নির্ভরতা কমাতে ও বিষমুক্ত ফসল উৎপাদনে নতুন সম্ভাবনা দেখাচ্ছে। প্রাথমিক অবস্থায় প্রতি মাসে 400 কেজি সার উৎপাদন করা হচ্ছে, যা প্রতি কেজি 20 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এই খাতে অর্থ বরাদ্দ সহ সরকারি সহযোগিতা পেলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এখানে আমাদের ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে জৈব সার উৎপাদন করা হয়। গাংনী পৌরসভা থেকে আমরা যেই ওয়েস্টটা পাই সেটা থেকে 400 কেজি মতো সার আমরা প্রতি 2 মাস অন্তর অন্তর প্রডিউস করতে পারি। তুলনামূলক কম খরচে কম্পোস্ট সার ব্যবহারে জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং মাটির স্বাভাবিক গুণাগুণ বজায় থাকায় কৃষকেরা এ সার ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন। এখান থেকে জৈব সার নিয়ে গিয়ে আমি আমার আবাদের ফসলের আবাদ করি, তাতে গুণাগুণ মোটামুটি ভালো পাই। বাজার থেকে ময়লা আবর্জনা আসার পরে এগুলো আমরা পছন্দের পরে এগুলো সার তৈরি করার পরে আমাদের এগুলো কৃষকরা কিনে নিয়ে যায়। রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমিয়ে জৈব সারের ব্যবহারের মাধ্যমে কৃষিতে এখন পরিবেশ বান্ধব সার ব্যবহার সম্ভব হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। মাটি, মানুষ এবং ফসলের জন্য ক্ষতিকর, সেই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, নিঃসন্দেহে এটি এই গাংনী উপজেলার জন্য অত্যন্ত যুগোপযোগী একটি পদক্ষেপ হবে। একই সাথে বজ্র ব্যবস্থাপনাটা অত্যন্ত সুন্দর হবে, পরিবেশের দিকটাও আমরা এখানে রক্ষা করতে পারবো এবং কৃষির ক্ষেত্রে খুব বড় ধরনের একটি সাপোর্ট আমরা দিতে পারবো। উৎপাদিত এই জৈব সার কৃষিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। উদ্যোগটি আরও বিস্তৃত করা গেলে রাসায়নিক সারের ব্যবহারও কমে আসবে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরলে নানা আয়োজনে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে ঐতিহাসিক হুল দিবস ও সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপিত হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে 6 জন দরিদ্র নারী পুরুষকে 3 দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে 6টি বকনা বাছুর বিনামূল্যে বিতরণ করা হয়েছে। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস, এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে গৃহস্থালী কাজে ব্যবহৃত ও পারিবারিক পুকুরে মাছের উৎপাদন বাড়াতে চাষিদের মধ্যে সার, সবজি, বীজ, 10টি পেঁপের চারা ও মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৭ নং মশাখালী ইউনিয়নে নানা আয়োজনে আশুরা পালন করা হয়েছে। মেঘনা নদীর চর সোনারামপুর এলাকায় ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবারের অমতে বিয়ে করায় ছেলে ও শ্বশুরের পরিবারের বিরুদ্ধে বাবার করা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ছেলে ও তার স্ত্রী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে 2026-27 অর্থ বছরের জন্য 2260 কোটি 24 লাখ টাকার বাজেট উপস্থাপন করেন মেয়র শাহাদাত হোসেন। চাঁপাইনবাবগঞ্জের নাচলের যথাযোগ্য মর্যাদায় 171তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। ফ্যাসিস্ট মুক্ত পরিবেশ এবং বৈধ শ্রমিকদের অংশগ্রহণের মাধ্যমে জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের আয়োজনের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন রুটে কর্মরত বাস ও মিনিবাস শ্রমিকরা। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস এই স্লোগানে জয়পুরহাটের 5 বিবিতে 3 দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভায় 2026-27 অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন খাত মিলে 24,26,75,555 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মানিকগঞ্জে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসনের মাধ্যমে টেকসই বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর বক্তারপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচি পরিদর্শন করেন 5 আসনের সংসদ সদস্য জনাব জাহিদুল ইসলাম ধলু। বগুড়ার সোনাতলায় উত্তর করমজা যুব সমাজের উদ্যোগে বিশ্ব গোল্ড কাপ ফুটবল খেলা উপলক্ষে বাউল গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে। মানিকগঞ্জে জেলা কৃষক দলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ বিতরণ করা হয়েছে। ফরিদপুরে প্রায় 3000 প্রান্তিক কৃষক ও 160টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও ফলদ বনজ চারা বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে। স্বাস্থ্যসেবা এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতের দাবিতে 10ম দিনের মতো সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল কাতারের দোহায় অবস্থান করলেও তাদের মধ্যে কোনো সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে না বলে নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ট্রাম্প ইরানের অনুরোধে এই বৈঠকের দাবি করলেও ইরানের জ্যেষ্ঠ আলোচক কাজেম গারিবাবাদি ও পররাষ্ট্র মন্ত্রণালয় তা সম্পূর্ণ অস্বীকার করেছে। বর্তমানে দোহায় অবস্থানরত ইরানি কারিগরি দলটি কেবল মধ্যস্থতাকারীদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে আলোচনা করছে। মার্কিন মাটিতে জন্ম নেয়া সবার জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে অবৈধ অভিবাসী ও সাময়িক ভিসাধারীদের সন্তানদের নাগরিকত্ব বাতিল সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশটি অবৈধ ঘোষিত হলো। প্রধান বিচারপতি জন রবার্টস সহ সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা একমত হয়েছেন যে মার্কিন সংবিধান এই অধিকারের নিশ্চয়তা দেয়। অন্যদিকে ট্রাম্প এই রায়কে কারচুপিপূর্ণ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অবৈধ অভিবাসন ও ব্যর্থ ট্যুরিজম বৃদ্ধির অজুহাতে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিব প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। জাপানের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় সরকার, একই পথে জার্মানি ও নেদারল্যান্ডস। দৈনিক ইত্তেফাক। নীতিমালায় আছে বাধ্যতামূলক, 15,000-এর বেশি স্কুলে নেই খেলার মাঠ। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল। সমকাল শিরোনাম করেছে ডেঙ্গুর বড় ঝুঁকি নিয়ে শুরু হলো জুলাই। জার্মানির অশ্রুসিক্ত বিদায় নেদারল্যান্ডসও বাদ। বাংলাদেশ প্রতিদিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে প্রধানমন্ত্রী। জামায়াতের তুরস্ক কানেকশন এবং ৭১-এর পাপ। গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট। যুগান্তর শিরোনাম করেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড পুরস্কার ঘোষিত সেই 23 শীর্ষ সন্ত্রাসী কোথায়। পরাশক্তি জার্মানির পতন, কমলা ও বিষাদের রং। আমার দেশ।
সীমান্তে বিজিবি জনতার অভূতপূর্ব প্রতিরোধ। বিপ্লব অস্বীকার করলেও ক্ষমতার ন্যায্যতা থাকবে না। দর্শক, এই ছিল সংবাদপত্রের শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। স্বৈরশাসন অবসানের সূচনার দিন আজ। ছাত্র জনতার জুলাই আন্দোলনে যোগ দেয় বিএনপি জামায়াত। গণতন্ত্র সুসংহত করার তাগিদ প্রধানমন্ত্রী। গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন। আত্মত্যাগের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয়। 6 বছরেও আলোর মুখ দেখেনি খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রকল্প। ব্যাহত হচ্ছে 21 জেলার দন্ত চিকিৎসা সেবা এবং উচ্চতর ডেন্টাল শিক্ষা। এবং বিশ্বকাপের নকআউট পর্বে সুইডেনকে 3-0 বড় ব্যবধানে শেষ 16 নিশ্চিত করল ফ্রান্স। আইভরি কোস্টকে 2-1 গোলে হারালো নরওয়ে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ পুরো 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।